ফাইভ আসর আমাদের এই যে আজকে যে দিবস আমরা উদযাপন করছি, এখানে হচ্ছে আমাদের আসছে একটা কথা, সেটা হচ্ছে ডিজিটাল লাইফলাইন্স। আমাদের যে থিম, সেই ডিজিটাল লাইফলাইন্স মানে কি? এটার সাথে ইন্টারনেট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সরকারেরও কিন্তু একটা যে প্ল্যান বা বিষয়ের মধ্যে আছে যে সবার জন্য ইন্টারনেট, এবং অফকোর্স অ্যাফোর্ডেবল এবং হাই কোয়ালিটি ইন্টারনেট। তো এই হাই কোয়ালিটি ইন্টারনেটের ক্ষেত্রে যদি আসে, সেটা গিয়ে নিশ্চয়ই আমাদের একটা মানে জব ক্রিয়েশনে একটা ভূমিকা রাখতে পারে। এবং এই ভূমিকা রাখার ব্যাপারটা কিভাবে হতে পারে, এই জিনিসটা একটু যদি আমাদেরকে মানে আপনার দিক থেকে, যেহেতু একটা আপনি এই জব রিলেটেড বিষয়ের মধ্যে আছেন অনেক বছর ধরে, ইন্টারনেটের সাথেও আছেন, একটু যদি এক্সপ্লেইন করেন যে হাউ দিস ইন্ডাস্ট্রি এবং আমাদের যে নীতি নির্ধারকরা এখানে কোনো কিছু করারও আছে কিনা অ্যাডিশনালি, আদার দেন লাইক কামিং আপ উইথ এ প্ল্যান যে আমাদের এই সবার জন্য ইন্টারনেট দরকার, এটা বলা ছাড়াও কিছু করতে হবে কিনা। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহমুদ ভাই, প্রথমত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিটিআরসি আয়োজিত এই সেমিনারে। আমি আপনার কথাটার সাথে রিলেট করি, যে যেহেতু কয়েকটা প্রেজেন্টেশন ছিল, মানে আমি মানে যে তিনটা প্রেজেন্টেশন ছিল, মানে প্রথম প্রেজেন্টেশনটা যখন শুনছিলাম তখন দেখছিলাম যে আমরা খুব বেসিক জায়গায় কথা বলছি, যে আমাদের এখনও জনগণের হাতে টাকাই নাই, মানে আমাদের 25% অফ পার প্রতি মাসের ইনকাম চলে যায় একটা বেসিক লেভেলের স্মার্টফোন করতে। আবার যখন আমাদের তৃতীয় বক্তা উনি বলছিল যে আসলে নিউরাল মানে সাইডে আসলে সারা ওয়ার্ল্ড কী হয়ে যায় 2050 সালে কী হবে। তো এই যে মানে এই দুইটা সিনারিওর মধ্যে আসলে পার্থক্যটা যে এত বড়, সেটাকে আসলে আমরা রিয়েলাইজ করি। আসলে মানে আমি একটু আগে শাহিদকে লিখছিলাম যে আমরা মনে হয় যে সারা ওয়ার্ল্ড যেখানে রকেট গতিতে এগোচ্ছে, আমরা মনে হয় কচ্ছপের গতিতেও নাই। এখনও আমরা আসলে চিন্তা করতে বাধ্য হচ্ছি যে আমাদের লোকের হাতে মানে আমার দুইটা স্মার্টফোন আছে, বাট বেশিরভাগ লোকের হাতে একটা স্মার্টফোনও নাই, এবং তার মানে ডাটাও তো আসলে আমরা জানি যে হাউ এক্সপেন্সিভ। তো সেই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় মানে সবচেয়ে আগে কথা বলা দরকার। এবং আপনি নীতি নির্ধারকদের কথা বলছেন, নীতি নির্ধারকটা আসলে বিলিভ করে কি না, আমি এখানে কাউকে উদ্দেশ্য করে বলছি না, বাট কিছুটা হয়তো ডাইরেক্টলি চলেও আসবে। আজকে হচ্ছে 18 তারিখ, 18ই মে। আমরা জানি যে আর 20 দিন পরে, 17ই মে, আর 20 দিন পরে একটা বাজেট ঘোষণা হবে। এবং আজকেও প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে যে 100 টাকার টক টাইমে সরকার প্রায় 56 টাকা, হ্যাঁ 56 টাকা, আচ্ছা হ্যাঁ 59 টাকা। এর মধ্যে বিটিআরসিও বোধ হয় 5-6 টাকা পায় নাকি। এনিওয়ে, তো এটা নিয়ে আমরা আসলে অনেক আন্দোলন করছি গত মানে মানে আমি নিজেও একটা টাস্ক ফোর্সে ছিলাম, সেখান থেকে এই বলা হয়েছিল বাংলাদেশের এই ইন্টারনেটের ব্যাপারে সবচেয়ে বড় জিনিস আমরা যতই বলি না কেন, ঘুরে ফিরে আলটিমেটলি এলিফ্যান্ট ইন দ্য রুম ইজ সরকারকে আদৌ চাই কিনা। আপনার সমস্যা হচ্ছে, কদিন আগে মাননীয় উপদেষ্টা মানে প্রাইম মিনিস্টারের যিনি ছিলেন, মানে নতুন যিনি রেহান সাহেব, হ্যাঁ, তো ওনাকে বলা হচ্ছিল হি ইজ ট্রাইং হিজ বেস্ট, বাট উনিও বললেন দেখেন সিচুয়েশন যা দাঁড়িয়েছে, সরকারের হাতে তো টাকা নাই। এবং আগে যেমন কিছু হলেই সিগারেট ধরা হতো, এখন আসলে টেলিকম ধরা হয়, তাই না? তো মানে একজ্যাক্ট ফিগারটা আমি জানি না যে ওভারঅল সেক্টরতে, যদিও শাহেদ ভাইয়ের বলবেন আসলে আপনারা দেন, আসলে আপনারা তো দেন না, দেই আসলে আমরাই। তো তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে এই মানে এলিফ্যান্ট ইন দ্য রুমকে টাচ করব, যে সরকারকে বা পলিসি মেকারদেরকে বুঝতে হবে যে আসলে মানে এইটা আসলে বিলাসী ডেটা বলি, স্মার্টফোন, দিস আর নট বিলাসী আইটেম না। হ্যাঁ, উই ডোন্ট মাইন্ড, যা দেখা হলো যে কি 3,500 সিসির গাড়িকে এক্সট্রা ট্যাক্স দেওয়া হোক, উই ডোন্ট মাইন্ড। কিন্তু একটা মোবাইল টেলিফোন যার মাত্র 6-7 হাজার টাকা যার দাম, সেখানেও আমার 40% ডিউটি বা ভ্যাট নিয়ে সব কেন থাকবে? ডাটার ক্ষেত্রে কেন আমার প্রায় 40-50% সরকার নেবে? তো এইখানে আসলে আমার মনে একটা ফিলোসফিক্যাল জায়গাতে আসলে করতে হবে যে আনলেস ডাটা গেটস চিপার, অ্যাটলিস্ট হাফ অফ দ্যাট যেই দামে এখন আছে, আলটিমেটলি এখানে শাহিরা তো বলবে যে
এডুকেশন, আমরা জানি যে আমার গ্রামে গঞ্জে কোনো স্কুল টিচার নাই, ইচ্ছা করলে আমরা 10-20 লাখ টিচার তৈরি করতে পারবো না। আমরা তো মানে স্বীকার করি যে আমাদের অঙ্কর টিচার নাই, ইংরেজি টিচার নাই, এবং এটা সম্ভব না যে আমি এখনও যদি এডুকেশনে 5% যদি বাজেট দেয়ও, এটা রেজাল্টটা আসতে মিনিমাম আরও 10-15-20 বছর লাগবে। তো এই সময়টাতে আসলে তো আমি এআইয়ের মতো ভেরি ইজিলি অ্যাভেলেবেল, এটাতে আসলে ইনভেস্টও করতে লাগবে না। হ্যাঁ, মানে এআইয়ের মতো জিনিসগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, পার্টিকুলারলি এডুকেশন এবং হেলথে, এমপ্লয়মেন্ট তো আসবেই একটা। হ্যাঁ, তো এই জায়গাগুলিতে আসলে যদি আমরা এআই ব্যবহার করতে চাই, আমাকে আসলে মানে অ্যাফোর্ডেবিলিটি বোথ স্মার্টফোন এবং ডেটার মানে বাড়াতেই হবে, এবং এটার জন্য আসলে পলিসি লেভেলে কাজ করতেই হবে। আর কামিং ব্যাক অল্পতে যদি বলি এমপ্লয়মেন্ট, আসলে এমপ্লয়মেন্টে যে কী হবে আমরা আসলে কেউই জানি না। মানে ফ্র্যাঙ্কলি মানে আজ থেকে 2 বছর পরে আমাদের যদি বলা হয় এক্সপার্ট, 2-3 বছর পরে আসলে কোন জবটা থাকবে আর কোন জবটা যে থাকবে না, সেটা আসলে নো ওয়ান ক্যান অ্যাকচুয়ালি প্রেডিক্ট, পার্টিকুলারলি বিকজ অফ দ্য থিংস, মানে সো ফাস্ট থিংস আর মুভিং। বাট একটা জিনিস আমরা জানি, আমরা অ্যাকসেন্সে খুবই লাকি দ্যাট এআই আসলে ফার্স্ট হিটটা করবে আসলে হোয়াইট কলার জবে, যেটা আমরা জানি যে মাচ মোর যারা নলেজ ওয়ার্কার সেগুলিতে করবে। আমরা মানে ফর্চুনেটলি আমাদের ইকোনমির এখনও আসলে বেশিরভাগই আসলে আইদার ব্লু কলার জব বা ভেরি ফিজিক্যাল, আইদার এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, এই জবগুলো, এগুলি হয়তো আজ থেকে 15-20 বছর পরে এআই ক্যান অ্যাকচুয়ালি রিপ্লেস লট অফ থিংস। বাট লাকিলি আমাদের ওই জায়গাটাতে হয়তো এআইয়ের জব ইম্প্যাক্টটা কম্প্যারেটিভলি অনেক স্লো হবে এবং আমরা হয়তো সময় পাবো। বাট এই সময়টাকে যে ব্যবহার করার জন্য আমরা এআইকে দিয়ে আসলে ব্যবহার করতে হবে, সো দ্যাট উই ক্যান রিস্কিল আওয়ার ওয়ার্কফোর্স, সো দ্যাট যখন এআই ডিসরাপশনটা হবে, এই যে আমার 1.5 লক্ষ লোক বাইরে চলে 1.5 কোটি লোক দেশের বাইরে আছে, আপনি দেখবেন মানে একটা ইন্ডিয়া বা নেপালের একটা ছেলে বা মেয়ে ওয়ার্কার, ফরেন রেমিটেন্স ওয়ার্কার, যেই ইনকাম করে আমরা তার 1/3 1/4 তো করি না, তাই না? তো এইখানে তাদেরকে আসলে মানে মেইন যেই কারণগুলিতে তারা করে, তারা দে ডোন্ট নো ল্যাঙ্গুয়েজ, বাট দে ডোন্ট মানে হ্যাভ এনি কাইন্ড অফ স্কিল ট্রেনিং অর হোয়াট এভার। তো সেই জায়গাটাতে আসলে ইন্টারনেট বা এআইয়ের মতো জিনিসগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু ওদেরই আসলে মানে আনএমপ্লয়মেন্ট আসলে হয়তো বড়ো সমস্যা না, বড়ো সমস্যা হচ্ছে সে কত টাকা ইনকাম করছে। সে সৌদিতে যে মাত্র যদি 15-20 হাজার টাকা ইনকাম করে, তার সৌদিতে যাওয়ার দরকার তো নাই, কিন্তু সে সৌদিতেই অনেক জব আছে যেগুলো ইন্ডিয়ান বা নেপালিজরা হয়তো 50-60 হাজার টাকাতে ইনকাম করতে পারে, জাস্ট বিকজ দে হ্যাভ এ লিটল বেটার স্কিল। তো সেই স্কিলটা জোগাড় করতে হবে, এবং সেই স্কিলের জন্য আমাকে ইন্টারনেটটাকে একটা স্ট্র্যাটেজিক ইনপুট হিসাবে ব্যবহার করতে হবে, এবং সলিউশনগুলো আছে, শুধু কিছু পলিসি দরকার। আমি আপাতত একটু বলে শেষ করছি। ফাইবারশোর কিন্তু প্রথমে বলেছে যে 2-3 বছর পরে কি জব হবে এটা বলা যাচ্ছে না। তারপরেও সে যেহেতু এই ফিল্ডে এক্সপার্ট, তার কাছে জানতে চাবো যে এই যে অটোমেশনের যুগ, এআই এর যুগ, স্কিল পলিসি মেকারদের তো কিছু জায়গায় ফোকাস করতে হবে স্কিল ডেভেলপমেন্ট বা কিছুতে। আমাদের পার্সপেক্টিভে মেবি লাইক ইমিডিয়েটলি আমরা ইম্প্যাক্টেড না হলেও সামনে তো হবো। তো এই জায়গাটা কোথায় পলিসি মেকাররা ফোকাস করা উচিত বলে আপনার মনে হয়? জটিল প্রশ্ন। মানে যেটা বললাম যে আসলে আনপ্রেডিক্টেবল যদিও, বাট যেটা হবে আসলে একটা তো হচ্ছে যে আমরা মোটামুটি নিশ্চিত দ্যাট হোয়াইট কলার জব উইল বি ইম্প্যাক্টেড হিউজলি। অতএব সেই ক্ষেত্রে হয়তো আমাদের নর্মাল যে সকল ইন্ডাস্ট্রি লাইক সার্ভিস ইন্ডাস্ট্রি, লাইক সে ফর এক্সাম্পল অনেকে বলা হচ্ছে যে মানুষজন তো আসলে অনেক কিছু অটোমেট করবে, তো অটোমেট করার পরে তো লোকজনের আসলে অনেকের ইনকাম বেড়ে যাবে। তো ইনকাম বাড়লে যেটা হবে, মানুষজন তখন খরচ বেশি করবে, তাই না? তার খরচটা আসলে কই করবে? খরচটা এবং প্রোডাক্টের দামও আসলে অনেক জায়গায় প্রোডাক্টের দামও কমে আসবে অটোমেশনের জন্য অনেক কিছু। তো আলটিমেটলি দেয়ার উইল বি এ অ্যাডিশনাল ডিমান্ড ফর সার্ভিস মানে যেগুলি পার্সোনালাইজ সার্ভিসে। ফর এক্সাম্পল মানুষের পকেটে যখন পয়সা হয় তখন কিন্তু মানুষ আসলে একটু এমন রেস্টুরেন্টে যায় যেখানে খুব পার্সোনালাইজ সার্ভিস পাবে, বা সে হয়তো মানে এমন কিছু করে যে এই সার্ভিসগুলো একটু মানে নিশ সার্ভিস, হিউম্যান টাচ সার্ভিস। তো আমার কাছে মনে হয় আমাদের আস্তে আস্তে ওই দিকে মুভ করতে হবে, যে যেগুলো আসলে খুব প্রোডাক্টাইজ জিনিসের থেকে আমরা পার্সোনালাইজড হিউম্যান টাচ সার্ভিস যেগুলো আছে সেই জায়গাগুলিতে আমাদের ওভারঅল ইকোসিস্টেমটাকে বিল্ড করতে হবে। এবং একদিক থেকে আমরা যেটা একটু আগে বললাম যে আমরা যদি দেখেন এই 1.5 কোটি মানুষ যারা দেশের বাইরে আছে, এরা কিন্তু প্রচুর একটা বড় অংশ কিন্তু বিভিন্ন সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, লাইক রেস্টুরেন্টে, হোটেলে, ইত্যাদিতে যান দেখবেন সব রেস্টুরেন্টে বাঙালি, হ্যাঁ মালয়েশিয়া সবখানে দেখবেন বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে। তো সেটা একটা জায়গা।
আর আরেকটা ব্যাপার যদি বলি হোয়াইট কালারে, আমি খুব সংক্ষেপে শেষ করছি, যেটা হয় আসলে মানে এআই ইম্প্যাক্টটা ফেলবে আসলে মাচ মোর এন্ট্রি লেভেলে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা এভাবে তৈরি করা যে মানুষ আসলে মানে খুব মিড লেভেলে বা একটু স্ট্র্যাটেজিক লেভেলে, লিডারশিপ লেভেলে কিন্তু এআই থাকলেও উইল বি মোর ডিমান্ড। বাট প্রবলেম হচ্ছে মানুষ তো আসলে ওই লেভেলে মিড লেভেলে পৌঁছায় কেমন। সে ফর এক্সাম্পল আমি বা শাহিদ ভাই বা হাসিব ভাই, আমরা তো আসলে এন্ট্রি লেভেল থেকে আস্তে আস্তে ওই লেভেলটা অ্যাকোয়ার করছি। তো একটা পর্যায়ে যদি এন্ট্রি লেভেলই না থাকে তাহলে আসলে মানুষ মিড লেভেল বা লিডারশিপ লেভেলে যাবে কেমন করে? তাহলে যেটা সলিউশন, তখন শাহিদের কাছে সলিউশন চলে আসবে যে শাহিদদের সিস্টেমে, এডুকেশন সিস্টেমে যাতে বাইপাস করে, এন্ট্রি লেভেল বাইপাস করে যাতে সে উপরে চলে যায়। অতএব আমাকে তখন এডুকেশন সিস্টেমটাকেও আসলে পাল্টাতে হবে। আমার ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম উইল বি মানে অ্যাবসলিউটলি ইররিলেভেন্ট এবং ইনএফেক্টিভ, তাই না? তো ওই জায়গাগুলো আসলে আমার মনে একটু মানে খুব মানে ঠান্ডা মাথায় হোলিস্টিক লং টার্ম ভিশনারি পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। এবং আমরা আসলে সমস্যা হচ্ছে আমরা এখনও কেমনে সেটের দাম কমাবো, ডাটার দাম কমাবো, ওই বিষয়ে চিন্তা করতে বাধ্য হচ্ছি। কিন্তু কেমন করে আমরা ওই লেভেলটাতে যেতে পারবো, সেই লেভেলে বোধহয় আমাদের এখন চিন্তাটা করার সময় চলে আসছে। আমার মনে হয় আমরা ধন্যবাদ জানাতে পারি যে আমাদের যে সাংবাদিক প্রশ্ন করলো, এটা নিয়ে আসলে আলোচনা হয়নি। আমরা যখন সিকিউরিটি নিয়ে কথা বলি, মাছ মোর প্রাইভেসি পার্সপেক্টিভে কথা বলি যে আমার ইনফরমেশন চলে যাচ্ছে। কিন্তু আসলে ওভারঅল আমাদের সোসাইটির যে সিকিউরিটি বা ক্রাইম, অনলাইন ক্রাইম বাড়তেছে, এবং আমি এটা সবসময় বলে আসতেছি যে বাংলাদেশে অনলাইন গ্যামলিং গত 15-20 বছরে বা 10-15 বছরে যে লেভেলের মানে একেবারে মানে এপিডেমিক পর্যায়ে চলে গেছে, আমরা মনে হয় ঢাকা শহরে বসে কেউ চিন্তা করতে পারি না। মানে যদিও শাহিরের দেখা যাবে যে একই ফ্যামিলিতে শাহিরের ডিজিটাল এডুকেশন কিনবে না, কিন্তু সে আবার অনলাইন গ্যামলিংয়ে অ্যাকাউন্ট করতেছে, তাই না? তো এই জায়গাটা আমরা যতই বলি না কেন, মানে ফ্র্যাঙ্কলি কেউ অন্যভাবে নিয়েন না, এর রেসপন্সিবিলিটি আমাদের সবার নিতে হবে। টেলিকম অপারেটরও নিতে হবে, আমাদের এমএফএস বা ব্যাংকিং সিস্টেমেও নিতে হবে। টেলিকম অপারেটরদের ক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে কেন আমার দেশের একজন সিটিজেনের 10টা সিম থাকবে? আপনারা কেন শাহেদ ভাই বলেন না কেন একজন অপারেটর, আমি ফাহিম মাসুর, আমার আইদার গ্রামীণ ফোনের একটা থাকবে ম্যাক্সিমাম, বাংলালিংকের একটা, রবির একটা, আমার কেন 10টা সিম দরকার? কিছু হলেই বলে আমাদের দেশের মহিলারা পর্দানশীল, এই জন্য আমাদের লোকজন হয়তো অনেকে মানে ফ্যামিলি মেম্বারের হয়ে করে। তো এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা কারণ, যেটা আপনিও বললেন যে মাল্টিপল সিম থেকে। আরেকটা হচ্ছে এখন আসলে এআইয়ের এত সুন্দর মেশিন লার্নিং টুলস আসছে, অনেক কিছু আসছে যে ট্রানজ্যাকশান মনিটরিং করেই কিন্তু এগুলিকে আপনারা বন্ধ করতে পারেন। আমরা যখনই এমএফএসের সাথে কথা বলি, এমএফএস বলে যে আমরা চেষ্টা করছি, সিআইডিকে ডাটা দেই, এগুলি দেই। অফকোর্স আপনাদের ইন্টেনশন আছে, কিন্তু আমার কাছে মনে হয় উই আর নট কনভিন্স দ্যাট এনাফ টেকনোলজি, মডার্ন টেকনোলজি, particularly AI and other technology are being used to stop this type of মানে সাসপিশিয়াস ট্রানজ্যাকশান। এইটার রেসপন্সিবিলিটি কিন্তু আমার মনে হয় ফাইন্যান্সিয়াল সিস্টেমের নিতে হবে, শুধু বিআইএফের উপর বা সিআইডির উপর চাপাই দিলে হবে না। ঠিক আছে।